সবজি হিসেবে ক্যাপসিকাম বেশ জনপ্রিয় এবং বাজারে এর দাম আর 5টা প্রচলিত সবজির চেয়ে একটু বেশিই থাকে। আমাদের রাজ্যে প্রধানত শীতকালে ক্যাপসিকাম চাষ করা হয়, কিন্তু এর চাহিদা থাকে সারা বছরই। বছরের অন্য ঋতুতে ক্যাপসিকাম চাষ করতে হলে বেছে নিতে হবে পলিথিন বা শেডনেটের গ্রিনহাউস। রঙিন ক্যাপসিকামের চাষ তো গ্রিনহাউসের পরিকাঠামো ছাড়া সম্ভবই নয়। গ্রিনহাউসের পরিকাঠামোয় এবং এ রাজ্যে শীতকালে এর চাষ করলে ভালো ফলন আর সেই সঙ্গে পাওয়া যায় উন্নত গুণমানের ফসল। উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়া ব্লকের মোতালেব মণ্ডল সরকারি সাহায্যে পলিথিন মালচিং করে খোলা মাঠে রঙিন ক্যাপসিকামের চাষ করছেন। তিনি তার অভিজ্ঞতা জানালেন। এটা দেখেছি আমাদের বোলাকে ওই একজন লাগিয়েছিল টক বেগুন মানে টমেটো, যেটা ওখান থেকে দেখে আমি আমাদের কৃষি অফিসে আর কি ওখানে স্যারকে আমি জিজ্ঞেস করলাম যে এইভাবে চাষ করলে কেমন হবে। স্যার বলল যে হ্যাঁ, ওই পলিমালচিংয়ের এতে ক্যাপসিকাম ওটা লাগানো যেতে পারে। সেখান থেকে আমি উৎসাহিত হয়ে ওনারা আমার এই মালচিং পেপারটা দেওয়ার পরে আমি এই জমি থেকে চাষ দিলাম। 4 থেকে 5 বার চাষ করলাম, মানে ট্র্যাক্টরে চাষ দিলাম, দিয়ে মাটিটা ঝুরঝুরি করলাম, করে এই মালচিং এবারে বেড তৈরি করলাম। বেড তৈরি করার পরে মালচিং পেপারটা পেতে দিলাম। দেওয়ার পরে আমার এই এটা আছে প্রায় 1.5 বিঘার কাছে জমি। আমি একটা বেড আমার দৈর্ঘ্য লম্বা হলো প্রায় 55 মিটার লম্বা, আর আড়ে আমি একটা বেড করেছি 2 মিটার করে। প্রতি চারার থেকে চারার দূরত্ব 1 মিটার, এইভাবে আমি লাগিয়েছি। আর ওই যে মালচিংটা যে আমি ছিদ্র করলাম, ওটা আমি একরকম একটা পাইপ গরম করে ওই মালচিংটা ছিদ্র করে চারাটা বসালাম। আমি আমাদের কৃষি অফিসে আর কি ওখানে স্যারকে আমি জিজ্ঞেস করলাম প্রতি চারার থেকে চারার দূরত্ব 1 মিটার, এইভাবে আমি লাগিয়েছি। আমি দেখতে পাচ্ছি এরপরে আমি বেগুন চাষ করতে পারি, একটা চিন্তাভাবনা আছে। পলিথিন মালচিং করে ক্যাপসিকাম চাষের প্রযুক্তির বিষয়ে জানাচ্ছেন বাদুড়িয়া ব্লকের সহ কৃষি অধিকর্তা সুকান্ত খাঁড়া। আচ্ছা, সাধারণ পদ্ধতিতে আমাদের পলিমালচিং যেহেতু লাগছে না, সেহেতু তার খরচাটা আমাদের কিন্তু সাধারণ যে আমরা যারা করছি তা সেখানে কিন্তু নেই। তো এখানে পলিমালচিং করলে আমাদের খরচাটা পলিমালচিংয়ের ধরুন যে পেপারটা, সেইটা আমরা খরচা লেগে যাচ্ছে বিঘাতে 6,000 টাকার কাছাকাছি। এবং তার সঙ্গে আনুষঙ্গিক খরচা বলতে গেলে আমাদের লেবার লাগছে এটাকে পাতানোর জন্য। এখানে আমি 500 থেকে 600 টাকা লেবারের বাবদ ধরলে 6,500 টাকার কাছাকাছি আমার খরচাটা এই পলিমালচিংয়ের জন্য আমার লাগছে বিঘাতে। কিন্তু এর থেকে আমি যেটা উপকার পেয়ে যাচ্ছি সেটা আমি মোটামুটি দেখতে পাচ্ছি যে এরপরে যে ঘাসটা দমন করার জন্য আমার যে লেবারগুলো লাগতো বা তাদের এখন মজুরি এখানে এলাকাতে সাধারণভাবে 300 টাকার কাছাকাছি এখানে গড় লেবারের খরচা আছে। এর সঙ্গে আমরা যে জলটা আমাদের যে কম দিতে লাগছে, সেখানে আমাদের ডিজেল পাম্প চালিয়ে যদি জল দিতে থাকি সেই বাবদেও প্রায় 1,000 টাকার কাছাকাছি আমাদের উপকার পেয়ে যাচ্ছি, মানে আমার সেখানে কম লাগছে। দুটো খরচা আমাদের সাশ্রয় হলো। এছাড়াও এখানে যে কোয়ালিটি যে প্রোডাক্ট আমাদের তৈরি হচ্ছে, ফসলের যে গুণগত মান এবং তার যে পরিমাণ হচ্ছে, সেখানেও কিন্তু এখানে আমাদের দুটো ক্ষেত্রেই আমরা কিন্তু লাভবান হয়ে যাচ্ছি। আমাদের পলিমালচিংয়ের জন্য যে খরচাটা আমাদের এক্সট্রা হয়ে গেল, সেটা কিন্তু একদম খুব সুন্দরভাবে আমাদের চাষি কিন্তু উঠে আসছে। এবং এই লাভের হিসাবটা করেই আমাদের যিনি চাষি করেছেন, তিনি অন্যদের থেকে কিন্তু এই পুরো হিসাবটা দেখেই কিন্তু অনুপ্রাণিত হয়েছেন। হলো গিয়ে কালার ক্যাপসিকাম করেছেন ইনি। দুটো মিক্সচার আছে, সবুজ এবং লাল। এবং লাল যে জাতটা করেছেন সেটা কিন্তু সাধারণত সবুজ জাতের থেকে কিছুটা হলেও দাম বেশি থাকে। এবং ফলনের দিক থেকে আমরা যদি লক্ষ্য করতে থাকি, তাহলে মোটামুটি আমরা যে লাস্ট পর্যন্ত যখন আমরা দেখব একদম ট্র্যাডিশনাল আমরা যে পদ্ধতিতে ক্যাপসিকামটা করছি এবং পলিমালচিং করছি, তাতে আমাদের 8 to 10% ফলন মিনিমাম আমাদের কিন্তু বেশি পাবো এবং অনেক দিন ধরে পাবো। এবং আশা করছি যে লাস্টের দিকে বাজারটা একটু ভালো যদি পাওয়া যায়, চাষি কিন্তু তুলনামূলকভাবে কিন্তু অধিক লাভ পেতে পারেন বলে আমি খুবই আশা করছি। এই পলিথিনটা কিন্তু এক সিজনেই নষ্ট হয়ে যাবে না।
একে আমরা যদি ভালোভাবে যত্ন করতে পারি তাহলে কিন্তু পরের সিজনেও আমরা যেটা অন্য জায়গায় আমরা করেছি সেখানে দুবার কিন্তু আমরা করে নিতে পেরেছি, এবং যেখানে যেখানে পলিথিনের কোয়ালিটিটা দুবারও ঠিক আছে সেখানে তিনবারও আমরা কিন্তু গেতে পেরেছি। তবে তিনবারের বেলায় কিন্তু পলিথিনের অনেক জায়গায় ছিদ্র হয়ে যায় বা সমস্যা দেখা দেয়, তবে দুবার কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু এই পলিথিনটা ব্যবহার করতে পেরেছি। এর জাতের নাম হলো গঙ্গা, যেটি 45 দিন বয়স থেকেই এটা ফল ধরতে শুরু করবে এবং খুব সুন্দরভাবে এখানে চাষ হয়েছে। গোপালন কৃষির পরিপূরক। সঠিক প্রযুক্তি মেনে গোপালন করলে তা লাভজনক হয়ে ওঠে। উত্তর 24 পরগনা জেলার অশোকনগরে গিয়ে দেখা গেল সেখানকার প্রগতিশীল যুবক বিভাস পাল সাফল্যের সঙ্গে গো খামার পরিচালনা করে চলেছেন। ডেয়ারি খামার পরিচালনার ক্ষেত্রে তিনি কোন কোন প্রযুক্তিগত বিষয়ে গুরুত্ব দিয়ে থাকেন তা আমরা তার সঙ্গে কথা বলে জানতে পারলাম। আমার প্রথম বিজনেস ছিল আমার ডিস্ট্রিবিউটার ব্যবসা, তারপর বিভিন্ন রকম বন সুবিধা, তারপর আস্তে আস্তে আমি ছোটো করে একটা 1 বিঘা জমি এখানে কিনি। 1 বিঘা জমি কিনে সেটাকে আস্তে আস্তে বাড়াতে থাকি। বাড়ানোর পরে প্রথমে আমি এখানে শুরু করেছিলাম গোটা 5 থেকে 6খানা গরু দিয়ে। তারপর আস্তে আস্তে গরুগুলো বাড়তে আজকে আমার এখানে এখন প্রায় 62-র মতো গরু আছে, এবং এই গরুর দুধটা নিয়ে প্রোডাকশানটা নিয়ে আমি টোটাল আমার নিজের গোলবাজার মিষ্টি দোকান আছে, গোকুল মিষ্টান্ন ভাণ্ডার, সেখানে দোকানে নিয়ে আমি প্রসেসিং করে সেটাকে বিভিন্ন রকম মিষ্টির আইটেম বানিয়ে সেটাকে বিক্রি করা হয়। এবং এখানে এখন এই মুহূর্তে 4 জন লোক কাজ করে। এখানে টোটাল জমি হচ্ছে 4 বিঘা। গরুগুলোকে অ্যাকচুয়ালি আমার ছাড়া সিস্টেমে রাখা হয়, সব কটা মাঠের মধ্যে ছাড়া থাকে। 4 বিঘা জমিটাকে আমি পুরো পাঁচিল দিয়ে ঘিরে রেখে দিয়েছি, ভিতরে সমস্ত গরুগুলোকে ছাড়া থাকে। ওরা মাঠের মধ্যে সব ছেড়ে হেঁটে চলে বেড়ায়। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রথমে যেটা আমাদের কাজ, সেই গরুগুলোকে জায়গায় নিয়ে আসার পরে ওদেরকে জল, খাবার, ভুসি সব দেওয়া হয়। দেওয়ার পরে এবার মিল্কিং সিস্টেমটা করা হয় ওখানে দাঁড়িয়েই। তারপরে আবার খাওয়া দাওয়া হয়ে গেলে পরে সব গরুগুলোকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দিলে পরে ওরা পুরো ফাঁকা মাটির মধ্যে ঘুরে ঘুরে বেড়ায় নিজেদের মতো ইচ্ছা মতো। তো আবদ্ধ জায়গা পোষা হচ্ছে না এদেরকে, এরা খুব ফ্রিলি চলাফেরা করছে, শরীরটা খুব সুস্থ থাকছে, গরুগুলো স্ট্রেংথ খুব ভালো হয় এবং রোগ শোকটাও কম থাকে, এবং মিল্কিংটাও ভালো হয়, দুধটাও ভালো হয়, এবং ওদেরকে ঠিকমতো টাইম মতো খাওয়া দাওয়া, যত্ন করা, স্নান করানো, এগুলোর জন্য আমার এখানে মোটামুটি 4 জন লোক আছে। তারা সমস্ত মেশিনে বিচুলি কাটা, আমার ঘাসের চাষ আছে ওখানে 9 বিঘা, যে ঘাসটা মাঠের থেকে কেটে নিয়ে এসে কাটিং করে ওদেরকে খাওয়ানো হয়, এবং দিনে 2বার খাওয়া দাওয়া হয়, সকালবেলা একবার, সন্ধ্যার সময় একবার, 2বার মিল্কিং করা হয়। এবং মিল্কিং যেটা আমার নিজস্ব লোক আছে, সে আমার সকালবেলা চলে আসে, এসে মিল্কটা ধুয়ে নিয়ে, গরুগুলোকে ধুয়ে মিল্কিংটা নিয়ে গিয়ে আমার টোটাল কারখানায় চলে যায়, আমার মিষ্টি দোকানের কারখানায়। 2 রকম খাওয়ার হয় আমাদের এখানে, একটা দানা ভুসি খাওয়ার হয়, আরটা হচ্ছে গিয়ে আপনার ঘাস এবং বিচুলি খাওয়া দেওয়া হয়। দানা ভুসি যে খাওয়াটা দেওয়া হয় ওদের বডি মেনটেন্যান্সের জন্য পার গরু 2 কেজি হচ্ছে বডি মেনটেন্যান্সের জন্য দিতে হয়, এবং তারপরে ধরুন কোনো গরু যদি 10 কিলো দুধ দেয় তাকে তার জন্য 5 কিলো, দ্যাট মিনস তার জন্য টোটাল খাওয়ার কন্ট্রিবিউশন হচ্ছে কি 5-2 7 কিলো খাওয়ার। এই 7 কিলো খাওয়ারটাকে আমরা 2বারে ভেঙে দিই, একবার 3.5 কিলো, একবার 3.5 কিলো। এটা সকালবেলা একবার, একবার সন্ধ্যার সময় একবার, এটা দেওয়া হয়। এই খাবারটা আমরা বিভিন্ন মার্কেট থেকে কালেকশন করে নিয়ে আসি, যেমন আমার খাবারের মধ্যে থাকে গম ভুসি থাকে, ভুট্টা থাকে, ছোলার চুনি থাকে, সর্ষের খোল থাকে, কিনে নিয়ে এসে নিজেরা ম্যাশটাকে মিক্সিং করে নিই, এবং তার সাথে খাবারের সাথে যেটা দেওয়া হয় লবণ দিতে হয়, এবং তাতে মিনারেল মিক্সচার দেওয়া হয় আর ক্যালসিয়াম দেওয়া হয়। 70টা গরুর মধ্যে এখন দুধের ক্যাপাসিটির মধ্যে আছে 26 থেকে 27 খানা গরু। এই 26 খানা থেকে 27 খানা গরুর মধ্যে আমি সকালবেলা দুধ পাচ্ছি 170 থেকে 80 কিলো, আর বিকেলবেলা দুধ পাচ্ছি আমি 80 কেজি। টোটাল আমার 240 থেকে 250 কিলো দুধের মধ্যে প্রোডাকশন আছে। দুধের গরু খাওয়ার একরকম খাওয়ার হয়, এবং বাছুরের খাওয়ারগুলো অন্যরকমভাবে 2 রকম খাবার আমরা মিক্সিং করি। বাছুরদের জন্য একরকম খাবার দিই, আর বড়দের জন্য যেটা দুধের মধ্যে আছে তাদের খাবারটা একটু অন্যরকম থাকে। এবার বাছুরের খাবারের মধ্যে থাকে আপনার ওই গম ভুসি থাকে, ছোলার চুনি থাকে, আর সর্ষের খোল থাকে। এই 3টে দিয়ে বাছুরের খাবারটা তৈরি করা হয়। বাছুরগুলোকে আমার একটা সাইডে রাখা রয়েছে, আর বড় গরুগুলোকে যেগুলো দুধ দেয় তারা হচ্ছে ওই সাইডটা রয়েছে। এইভাবে খাবারটা দেওয়া হয়। খাবার আমার বিভিন্ন রকম মালে কেনা পড়ে, যেমন আপনার ভুট্টা, এই মুহূর্তে ভুট্টা রেট হচ্ছে কি আপনার 16 টাকা 50 পয়সা পার কেজি কেনা পড়ে। আমরা একবার 10 কুইন্টাল 15 কুইন্টাল করে মাল নিয়ে আসি। তারপরে ধরুন বিভিন্ন রকম সর্ষের খোলটা পড়ছে এই মুহূর্তে আপনার 29 টাকা পার কেজি, ছোলা চুনি পড়ছে আপনার 24 টাকা পার কেজি। আমরা 7 দিনের খাবারটা একবারে নিয়ে আসি। 7 দিনের খাবার আনতে আমার 46,000 টাকা মতো খরচা আছে। নর্মালি আমি এখান থেকে প্রতিদিন 16 থেকে 17 লিটার দুধ বিক্রি করি, যার দাম হচ্ছে কি আপনার 50 টাকা পার লিটার আমি বিক্রি করি। সব কিছু বাচ্চার দিয়ে মোটামুটি লেবার টেবার খাটিয়ে টাটি মোটামুটি 1-1.5 হাজার টাকা পার ডে থাকে আমার এখানে। প্রায় আজকে 10 বছর ধরে হচ্ছে চলে আমার ফার্মের বয়স, 10 বছর ধরে করছি আমি এখানে ফার্ম। এখানে এবার কথা হচ্ছে গিয়ে প্রথমে আমি ছোটো করে শুরু করেছিলাম, এবার আস্তে আস্তে সেটা বেড়েছে। এখন পার ডে আমার সব কিছু খরচ দেখুন, আমার এখানে প্রথম দুধটা হয়ে যাচ্ছে, দুধটা থেকে চলে যাচ্ছে আমার মিষ্টির দোকান থেকে চলে যাচ্ছে ওখানে মিষ্টি প্রোডাকশান করে বিক্রি করা যেটা। এবার কথা হচ্ছে গিয়ে আপনি যে বলছেন 210 লিটার দুধ পার ডে ইনকাম হচ্ছে আর কি, তো এটা বিক্রি করলে কত টাকা হতো আর?
যদি দুধটা যদি আমি নিজে বিক্রি করতাম তাহলে খুব বেশি হলে 40 টাকা পার লিটার বেচতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে ধরুন আমি নিজের দোকানে যেহেতু বেচতে পারছি সেখানে আমার মার্জিন অফ প্রফিটটা অনেক বেশি। প্রথম কথা, দুধটাকে আমাকে অন্য কারো হাতে দিতে হচ্ছে না, নিজের রিকোয়ারমেন্ট আমি ফুলফিল করতে পারছি। এবং আমার সবচেয়ে বড় জিনিস, আমার দোকানে খুব গুডউইল হয়েছে যে নিজস্ব দুধের একটা প্রোডাকশান এবং আমার মার্কেটটা ভালো তৈরি হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। এবং লোককে আমি যেটুকু দিতে পারছি সলিড দিতে পারছি, দুধটা কোয়ালিটি ভালো, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কোয়ালিটি মিষ্টি তৈরি করতে পারছি, কোয়ালিটি মিষ্টি তৈরি করে আমার গুডউইলটা ভালো হয়েছে দোকানের লেগে যায়। আমার 9 বিঘা ঘাস চাষ আছে, 9 বিঘা ঘাসটা পুরোটাই আমার নিজস্ব লেগে যায় এবং আমি পুরোটাই গরুকে খাওয়ানোর জন্য করেছি। সবচেয়ে বড় জিনিস, আমি কোনো গরুকে কোনো হরমোন ইঞ্জেকশন পুশ করি না, ব্রিডিং করাই, বাচ্চা দেয়, সে বাচ্চাকে আবার নেক্সট প্রজন্ম তৈরি করছে। ফার্মটা বড় হচ্ছে, এতে ফার্মটা বড় হচ্ছে এবং আমাকে অন্য কারোর কাছ থেকে মুখাপেক্ষি হয়ে বসে থাকতে হচ্ছে না যে আমাকে ওইখান থেকে একটা গরু কিনে নিয়ে আসতে হবে, এই কিনে আসতে হবে। আমার নিজের ঘরের গরু নিজে প্রোডাকশান হচ্ছে এবং এই ক্লাইমেটে ওরা তৈরি হয়ে যাচ্ছে, তাতে ওদের রোগ শোকটা কম থাকছে। সমস্যা যেটা হয় তার জন্য আমাদের কেভিকের লোকজন আসে, ওনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেন। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। মুর্শিদাবাদ জেলার হরিহরপুর থেকে অন্নদাতার দপ্তরে ফোন করেছেন আমজাদ মণ্ডল, আর নদিয়ার করিমপুর থেকে অন্নদাতার দপ্তরে ফোন করেছেন সন্দীপ বিশ্বাস। তারা লঙ্কা চাষ করেছেন। এখন দুজনেরই গাছে মাকড়ের উপদ্রব দেখা দিয়েছে। এর নিয়ন্ত্রণ কিভাবে করবেন সে বিষয়ে তারা জানতে চেয়েছেন। আমজাদ সাহেব এবং সন্দীপ বাবু, আপনাদের প্রশ্নের উত্তরে অন্নদাতার বিশেষজ্ঞের পরামর্শ জানাচ্ছি। লঙ্কার জমিতে মাকড়ের আক্রমণ দেখা দিলে তার নিয়ন্ত্রণে সুসংহত পদ্ধতি অবলম্বন করতে হবে। ছোট ছোট এই মাকড়গুলো লঙ্কা গাছের পাতার নিচের দিকে থাকে। এরা পাতার রস চুষে খায়। আক্রান্ত পাতায় অনেক সময় সাদা রঙের ছিটছিট দাগ দেখা যায়। এর ফলে পাতা হলুদ হয়ে ঝিমিয়ে পড়ে, নিচের দিকে বেঁকে যায় এবং শেষে ঝরে পড়ে। নির্দিষ্ট দূরত্বে লঙ্কার চারা রোপণ করলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন চাষ পদ্ধতি অবলম্বন করলে লঙ্কার জমিতে পোকার উপদ্রব কম হয়। মাকড়ের নিয়ন্ত্রণে উদ্ভিদ খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া দরকার। অধিক মাত্রায় নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করা চলবে না। সুসংহত উপায়ে গাছের খাদ্য যোগান দিতে হবে। গ্রীষ্মকালে অনেকদিন বৃষ্টি না হলে লঙ্কার জমিতে মাকড়ের উপদ্রব বাড়ে। তখন শুধুমাত্র জল স্প্রে করলেও উপকার পাওয়া যায়। এছাড়া 10,000 ppm এর নিম তেল প্রতি লিটার জলে 3 মিলিলিটার হারে স্প্রে করা যেতে পারে। এর আক্রমণের তীব্রতা দেখা দিলে রাসায়নিক দমন পদ্ধতি অবলম্বন করতে হবে। 18.5% ডাইকোফল 1.5 মিলিলিটার বা 80% সালফার 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করার দ্বারা মাকড় দমন করা সম্ভব। বর্তমানে বাজারে বেশ কয়েকটি ভালো মাকড়নাশক এসে গেছে। এর মধ্যে প্রোফেনোফস 1.5 মিলিলিটার অথবা প্রোপারজাইট 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। গ্রীষ্মকালীন ফলগুলির মধ্যে আম অন্যতম। আম প্রধানত গরমের ফল, তাই কৃষক বন্ধুরা সাধারণভাবে ফল আসার আগে বাগানের পরিচর্যা করে থাকেন। কিন্তু ভালো ফল পাওয়ার জন্য গাছে সারা বছর ধরে বেশ কিছু পরিচর্যা করতে হয়। এই পরিচর্যাগুলো সময় মতো সঠিক পদ্ধতিতে করলে গাছে ভালো ফল আসে এবং ফলের গুণমানও ভালো হয়। পরবর্তীকালে এই ফল বাজারে ভালো দামে বিক্রি করা যায়। আমের রোগ ও পোকার সুসংহত নিয়ন্ত্রণ নিয়ে জানালেন মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর পারমিতা ভৌমিক। আম একটি অর্থকরী ফসল যার রপ্তানি নির্ভর করে এর গুণগত মান, ফলন ইত্যাদির ওপর। সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে যদি সঠিক পরিচর্যা করা হয় তবেই এর আর্থিক মুনাফা আমরা লক্ষ্য করতে পারি। মালদা জেলার বেশিরভাগ অঞ্চলে প্রচুর পরিমাণে আম গাছ থাকা সত্ত্বেও চাষি ভাইরা এই ধরনের সমস্যার সম্মুখীন হন, যেটা আম গাছে কিছু সাদা রঙের পোকা দেখা যাচ্ছে। এই পোকাগুলোকে দোয়ে পোকা বলা হয়। এই পোকা সাধারণত ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে মাটি থেকে আম গাছে উঠে সে আম গাছের বিভিন্ন ডালে এবং পাতায় বসবাস করে এবং সেখানে রস শুষে খায়। এর ফলে পরবর্তীকালে আমের যে ফলনটা হয় সেটা অনেকটাই ঘাটতি হয়। তাই এই পোকা দমনের জন্য চাষি ভাইকে ডিসেম্বর মাসেই নিয়ন্ত্রণের ব্যবস্থা অবলম্বন করতে হতো। যেহেতু উনি এখনও করেননি, তাই জানুয়ারির মধ্যেই ওনাকে এই দোয়ে পোকা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে। তার জন্য অ্যালকাথিন ব্যান্ড বা পলিথিন শিট আম গাছের কাণ্ডের চারপাশে লাগিয়ে দিতে হবে। এই শিট মাটি থেকে মোটামুটি 3 ফিট উচ্চতায় লাগাতে হবে এবং এই শিটের উপরে 1/2 ফিট এবং নিচে 1/2 ফিট উচ্চতায়। এই উচ্চতা ছোট গাছের ক্ষেত্রে মোটামুটি 1 থেকে 1.5 ফিট এবং বড় গাছের ক্ষেত্রে 3 ফিট রাখাটাই বাঞ্ছনীয়।
আর এই অ্যালকাথিন ব্যান্ডের ওপরে এবং নিচে হাফ ফিট করে গ্রিজ বা আলকাতরার প্রলেপ লাগিয়ে দিতে হবে। সেটা অবশ্যই যেন চটচটে হয়, যাতে মিলিবাগ মাটি থেকে গাছের ওপরে উঠতে না পারে। এই অ্যালকাথিন ব্যান্ড এবং আলকাতরা বা গ্রিজ দেওয়ার অর্থ হচ্ছে যাতে দোয়ে পোকা মাটি থেকে ক্রল করে গাছের উপরে উঠতে না পারে, তো সেটাকে আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি। এছাড়াও গাছের চারপাশে গর্ত খুঁড়ে সেখানে ফিউরাডন দানা অর্থাৎ কার্বোফিউরান দানা অথবা রিজেন দানা বা ফিপ্রোনিল দানা ছড়িয়ে দিতে হবে গাছ প্রতি মোটামুটি 200 গ্রাম। এছাড়াও জমিতে যদি চাষ দেওয়া হয় তাহলে দোয়ে পোকার যে ডিম, লার্ভা এবং পূর্ণাঙ্গ পোকা থাকছে মাটির মধ্যে, সেগুলো উন্মুক্ত হয়ে গিয়ে সূর্যের আলোতে নষ্ট হয়ে যাবে। এছাড়াও চাষি ভাই যে আরেকটি সমস্যার কথা বললেন যে আম গাছের পাতায় মধু পড়ে পাতা কালো হয়ে যাচ্ছে, সেটি মূলত শোষক পোকার জন্য হচ্ছে। এই পোকা মধু নিঃসৃত করে, নিজের দেহ থেকে মধু নিঃসৃত করে এবং সেই মধুর ওপরে কালো রঙের ছত্রাক জন্মায়, এই জন্য গাছের পাতা কালো লাগে। তাই এই শোষক পোকাই শুধুমাত্র দমন করলে গাছের পাতার কালো ভাবটা দূর করা যাবে। এই পোকা দমনের জন্য আমরা প্রতি লিটার জলে 1/2 গ্রাম করে থায়োমেথাক্সাম অথবা 1/2 গ্রাম অ্যাসিটামিপ্রিড অথবা 1 মিলিলিটার বুপ্রোফেজিন বা প্রতি 5 লিটার জলে 1 মিলিলিটার ইমিডাক্লোপ্রিড মিশিয়ে স্প্রে করতে পারি, যাতে এই পোকা দমন করা যায়। তবে স্প্রে করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন পুরো গাছে স্প্রের জলটা পড়ে, কারণ এই শোষক পোকাগুলো গাছের বাকলের বিভিন্ন ফাঁক ফোকরের মধ্যে থাকে, আর পুরো মুকুল আসার আগেই আমাদের অধিকাংশ স্প্রে করে নেওয়া উচিত। আমের গায়ে কালো কালো দাগ বা মুকুলে কালো রঙের দাগ, তো এই দাগগুলো সাধারণত অ্যানথ্রাকনোজ বা ক্ষত রোগের থেকে আসতে পারে। তো এই ক্ষত রোগটি একটি ছত্রাকজনিত রোগ, তাই এর প্রতিকারের জন্য ছত্রাকনাশক ওষুধ স্প্রে করতে হবে। এছাড়াও আরও যে দুটি প্রধান রোগ আমের ক্ষেত্রে দেখা যায় সেটি হলো সাদা চিতি রোগ বা পাউডারি মিলডিউ এবং ডাইব্যাক রোগ। সাদা চিতি রোগের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মঞ্জরির মধ্যে বা মুকুলের ওপরে সাদা পাউডারের মতো গুঁড়ো ছড়িয়ে রয়েছে, এবং এর প্রতিকারের জন্য প্রতি লিটার জলে 2 গ্রাম সালফার স্প্রে করতে হবে। এই সালফার স্প্রে করার কাজটি অবশ্যই ঠান্ডা আবহাওয়া যখন থাকবে তার মধ্যে করে নেওয়াটা বাঞ্ছনীয়। আর এই সালফার স্প্রে করার মোটামুটি 5 থেকে 7 দিন পর প্রতি লিটার জলে 4 গ্রাম কপার অক্সিক্লোরাইড বা ব্লাইটক্স জলে মিশিয়ে স্প্রে করতে হবে। ব্লাইটক্স স্প্রে করার আরও 7 দিন পরে প্রতি লিটার জলে 2.5 গ্রাম কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেব অথবা 2.5 গ্রাম মেটালাক্সিল প্লাস ম্যানকোজেব অথবা 2 থেকে 2.5 গ্রাম অ্যাজক্সিস্ট্রবিন প্লাস টেবুকোনাজল, এই ছত্রাকনাশক ওষুধগুলোর মধ্যে যে কোনো একটি মিশিয়ে স্প্রে করতে হবে। যেসব পদ্ধতিগুলো বলা হলো এবং যে সময় যেই ওষুধ স্প্রে করার কথা বলা হলো, এই পদ্ধতিগুলো অবলম্বন করে যদি চাষি ভাই আম গাছের পরিচর্যা করেন তাহলে উনি অনেকটাই উপকৃত হতে পারবেন। শুধুমাত্র আম গাছের ফলন পাওয়ার জন্য আমের ফল আসার পর থেকে আমি পরিচর্যা নেব, সেটা কিন্তু নেওয়াটা উচিত নয়। সারা বছর ধরেই আম গাছের পরিচর্যা নেওয়াটা খুবই জরুরি এবং আম পাড়ার পরেও তার পরিচর্যা নেওয়াটা খুবই জরুরি, যাতে পরবর্তী ফসল খুব ভালোভাবে আসে এবং সেটা রপ্তানি করে চাষি ভাই অনেক লাভবান হতে পারেন। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্ট লেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।